আর সেই ভুলে একটু পছন্দ করে ফেলেছিলাম। এইটার শাস্তি তুই কম দিসনি। 10 দিন চোখে কালো কাপড় বেঁধে অন্ধকার রুমে ফেলে রেখেছিলি। বাইরের আলো দেখতে দিসনি। সব মাথা পেতে নিয়েছি। এবার অন্তত মাফ কর। নিক বিরক্ত হয়ে ওঠে আরিশের কথা শুনে। অ্যানি চোখে মুখে কাপড় দিয়ে শক্তভাবে দাঁড়িয়ে আছে। ভয় কিছু বলতেও পারছে না, আর তাদের কোনো কথা সে শুনতেও পাচ্ছে না। রক্তে সে নিজেও মাখামাখি, চোখ দুইটা পানিতে ভরে উঠেছে বারবার। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে। নিকের শরীর নিস্তেজ হয়ে আসে, হাত পা ছেড়ে দেয় ডিভানের উপর। কোনো মতে আরিশের দিকে তাকিয়ে বলে, কথা দে, আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে এই মেয়ের নিঃশ্বাস বন্ধ করে ফেলবি। আরিশ নিককে দুই হাতের সাহায্যে ধরে অধৈর্য হয়ে ওঠে। নিক, নিক শক্ত গলায় বলে। শালা কথা দে আগে, নয়তো আমি হসপিটালে যাব না। আরিশ বাধ্য হয়ে বলে, ওকে মেরে দেব, বাঁচতে দিব না তাকে। শান্ত হয়েছিস? এবার অন্তত শান্ত হ। কিন্তু নিক আরও অশান্ত হয়ে ওঠে। বড় বড় নিঃশ্বাস টেনে অ্যানির দিকে তাকায়। নিকের এই দুর্বল অথচ শক্ত দৃষ্টি অ্যানির ভিতরটা কেঁপে ওঠে। এতটা ছটফট করছে কেন তার হৃদয়? এই ব্যক্তিটাকে সে ঘৃণা করে। ওর কিছু হয়ে গেলেই তো ভালো, সে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে, আবারও পালাতে পারবে সে। এমন এক জায়গায় যাবে যাতে বাকি নরপুরুষরাও নাগালে না পায়। কিন্তু ভেতরটা কেন অস্থির হয়ে উঠছে? সকালে প্রারম্ভিক নীরবতায় যখন দিগন্তের গোপন ভাঁজগুলি সূর্যের অতি সূক্ষ্ম আলোকরেখার ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, তখন পরিবেশ এক অনির্বচনীয় প্রশান্তির ভারে পরিপূর্ণ হয়ে ওঠে। সদ্যজাত আলোর মৃদু বিস্তার ঘুমঘোর পাতার উপরে ঝরে থাকা শিশির বিন্দুকে এমনভাবে দীপ্তিময় করে তোলে যেন প্রকৃতি নিজে অদৃশ্য কোনো রহস্যময় আচ্ছাদনে আবদ্ধ। বাতাসের ক্ষীণশীতল স্রোত বয়ে যাচ্ছে, নিস্তরঙ্গ বৃক্ষশাখার মধ্যে দিয়ে সঞ্চরণ করে এক নিঃশব্দ কম্পন সৃষ্টি করে, যা পরিবেশকে যেন অদৃশ্য মুগ্ধতায় গভীরতায় নিমজ্জিত করে। দূরবর্তী পাখিদের স্বর অশান্তিহীন আবেশে ছড়িয়ে পড়ে এমন নিখুঁত সুরে, যেন প্রকৃতি তার নিজস্ব প্রারম্ভিক সঙ্গীত রচনা করছে। এই সমগ্র দৃশ্যপটে এমন এক অনিবার্য স্নিগ্ধতা বিদ্যমান থাকে, যা রাতে গাঢ় স্তর ভেদ করে মানুষের অন্তর্লোককে ধীরে ধীরে আলোকিত করার ক্ষমতা রাখে। এই শান্ত পরিবেশেও সব কিছু কেমন অশান্ত হয়ে আছে। মেয়ের এদিক সেদিক পায়চারি করছে। একবার তানভি, আরেকবার দাদামশাইয়ের কাছে যাচ্ছে। ভোর থেকে মেয়েটা কান্না করে যাচ্ছে। চোখ মুখ ফুলে উঠেছে অতিরিক্ত কান্নার ফলে। দাদামশাই শক্ত হয়ে বসে আছে ডিভানে। তানভি অসহায় চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে। মেহের হেঁচকি তুলে বলে, ও আপু, দাদামশাইকে বলো না আমাকে নিককে এক পলক দেখার সুযোগ করে দিতে। হসপিটালে যেহেতু নিয়েছে, তার মানে গভীর কিছু হয়েছে। ওর গভীর ক্ষত হলেও কেউ সামান্য মেডিসিন লাগিয়ে দিতে পারে না। তাহলে আজ সোজা হসপিটালে কেন নিয়েছে? নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। আমি ওর কাছে যেতে চাই। এক পলক দেখে তৃষ্ণার্ত হৃদয়টাকে শান্ত করতে চাই। আমি মরে যাচ্ছি আপু, কষ্ট হচ্ছে খুব। মেহেরের কান্নার গতি আরও বৃদ্ধি পেতে থাকে। তানভীর কাছ থেকে সরে গিয়ে দাদামশাইয়ের কাছে চলে যায়। ধপ করে মেঝেতে বসে পা দুইটা আঁকড়ে ধরে। কান্নার কারণে কথা বলতে পারছে না। হেঁচকি তুলতে তুলতে বলে, ও দাদু, একটিবার দেখতে দাও না আমাকে। আমার হৃদয়টা কত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার নিয়ে কষ্ট পাচ্ছে দাদু। আমি মেহের কিভাবে শান্তিতে বসে থাকি তোমরা তো সবাই জানো। আমি ওনাকে কতটা ভালোবাসি। ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, শেষ পর্যন্ত গ্যাংস্টার বস নিক জেফরানকে হৃদয় দখলদারি করে রাখবো। উনি যতদিন আছে আমিও ঠিক ততদিন। আমি আর সহ্য করতে পারছি না দাদু। দেখতে চাই, খুব কষ্ট পাচ্ছে ও। মেহের হাঁপিয়ে ওঠে। কান্নার কারণে শ্বাস বন্ধ হয়ে আসছে। এতটা অস্থির হয়ে উঠেছে যে কথা বলতে পারছে না। তানভি নিজেও কান্না করে যাচ্ছে একাধারে। দাদামশাই গম্ভীর হয়ে মেহেরের বাহু ধরে দাঁড় করায়। এরপর নিজের পাশে বসায়। মেহের ঠোঁট ভেঙে বলে, ও দাদু, যেতে দাও না আমাকে। দাদামশাই গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলে। মেহের যেন আশার আলো খুঁজে পেল। চোখের পানি মুছে কোনো মতে বলে, আমাকে মিনারে যেতে দাও, ঠিক খুঁজে বের করে ফেলবো। দাদামশাই শান্ত কণ্ঠে বলে, তানভি আপু আর গার্সদের নিয়ে যাব, আর ভাইয়াকে আমি সামলে নিব। ভাইয়া তো আমার অবস্থা বুঝবে দাদু। শুধু তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। মিনারে যাব। নিক তো বেশিরভাগ ওখানেই থাকে। হয়তো এখান থেকে কোনো খোঁজ পেয়ে যাব। দাদামশাই গম্ভীর হয়ে সম্মতি জানালেন।
মেহের খুশিতে আরও কান্না করে ওঠে। অ্যানি এখনও বারান্দায় বসে আছে, রক্তাক্ত শরীর, স্তব্ধ হয়ে বসে আছে শার্টটা নিয়ে। পুরো মিনারে আরও বেশি করে সিকিউরিটি দিয়ে দিয়ে গিয়েছে। রুম থেকেও বের হতে পারছে না সে। রাত থেকে স্তব্ধ হয়ে বারান্দায় বসে আছে। নিকের রক্তাক্ত শার্টটা তার কোলের উপরে রাখা। আচ্ছা, তার কি লোকটার জন্য মায়া হচ্ছে? কিন্তু অ্যানি, তুই তো ঘৃণা করিস ব্যক্তিটাকে। তোকে প্রতিনিয়ত মানসিক টর্চার করেছে, শারীরিকভাবেও টর্চার কম করেনি। আঘাত করেছে, বাজে কথা বলেছে, রক্তাক্ত করেছে। তারপরও তুই কেন অস্থির হয়ে উঠছিস? শুধু কি মনুষ্যত্ব বোধ নাকি অন্য কিছু? অ্যানি হাঁপিয়ে ওঠে, মেঝে থেকে উঠে বসে সে। পুরো শরীরে লোকটার রক্ত লেগে আছে। অ্যানি সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, হাজারো ব্যক্তিত্বে রক্তাক্ত করা পুরুষ আজ নিজেই রক্তাক্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে। অভিশাপ দিচ্ছি না, দোয়া করি সুস্থভাবে ফিরে আসুন। অ্যানি গম্ভীর নিঃশ্বাস ফেলে বারান্দা থেকে রুমে চলে যায়। নিক যাওয়ার আগে বারান্দার কাউচ নামিয়ে দিয়ে গিয়েছে। পুরো রুমের চারিপাশে সিকিউরিটি, একটা পাখি ঢোকারও সুযোগ নেই। অ্যানি প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে শাওয়ার নেয়। চোখ দুইটা লাল হয়ে গিয়েছে, শীতে কাঁপছে শরীর। বিছানার উপরে বসে চাদর দিয়ে শরীরটা ভালোভাবে ঢেকে নেয়। তানভি আর মেহের মিনারের গেটের সামনে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকতে যাবে এমন সময় গার্ডরা পথ আটকে ফেলে। মেহের রাগান্বিত চোখে তাকায়, মুখ থেকে মাস্ক খুলে চেওয়াল শক্ত করে বলে, মেহরিমা মেহের। জাস্ট এই নামটা বলাতেই সমস্ত গার্ড পথ ছেড়ে দেয়। মেহেরিমাকে সবাই কম বেশি চেনে। আরিশের বোন কারোর অজানা নয়। আর তার রাস্তা আটকানো মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা। গার্ডরা পথ ছেড়ে দিতেই মেহের দ্রুত পায়ে মিনারে ঢুকতে থাকে। ভয়ে তার হাত পা কাঁপছে। মেন করিডোর খুলে ভেতরে প্রবেশ করে। অন্যান্য মেহেরকে দেখে গার্ডরা অ্যাটাক করতে গিয়েও আটকে যায়। মেহের গার্ডদের উদ্দেশ্যে অধৈর্য হয়ে কান্না করতে করতে বলে, তোমরা কেউ জানো আমার নিককে কোথায় নিয়ে গিয়েছে? গার্ডরা মাথা নিচু করে না জানায়। মেহের কপালে হাত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, বৃথা কান্না আটকানোর চেষ্টা করে। তানভি মেহেরকে বুকের সাথে চেপে ধরে বলে। মেহের তানভিকে জড়িয়ে ফুপিয়ে ওঠে। সর্বপ্রথম ও সর্বশেষ যে মানুষ আপু, তাকে আঘাত লাগতে পারে না? কম আঘাতে কখনো হসপিটালে নিয়ে যায়নি। নিশ্চয়ই অনেক বড় কিছু হয়েছে। ওর কিছু হলে আমি মরে যাব আপু। তানভি কোনো উপায় না পেয়ে বলে। মেহেরের নাক মুখ মুছে বলে, ওনার রুমে যাব, কিন্তু ওনার রুমে যাওয়ার পারমিশন তো কারোর নেই। মেহের আজ লজ্জা পায়নি। তানভিকে ছেড়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে যেতে থাকে। গার্ডরা পথ আটকে বলে। মেহের চোখের পানি মুছে বলে, বেশিক্ষণ সময় নিব না, বিশ্বাস করো। আমি শুধু দেখবো নিক মোবাইলটা ফেলে গিয়েছে কিনা। মোবাইলটা খুব প্রয়োজন। গার্ড মাথা নিচু করে বলে। মেহের দৃষ্টি শক্ত হয়ে আসে। তুমি জানো আমি কে? গার্ড শান্ত কণ্ঠে বলে। মেহের চেঁচিয়ে ওঠে, জানার পরেও আমাকে রুমে ঢুকতে না দেওয়ার সাহস কিভাবে পাও? জানো এই মুহূর্তে আমি কিসের মধ্য দিয়ে আছি? আমাকে আটকানোর চেষ্টা করলে ছুরি চালাতে বাধ্য হব। ক্রিমিনাল লিডারের রক্ত কিন্তু আমার শরীরে বইছে। পথ ছাড়ো। গার্ডরা নিজেদেরকে সিটিয়ে নেয়। এটুকু মেয়ে তাদেরকে থ্রেট দিচ্ছে ভাবতে অবাক হচ্ছে। নিজের হাতে হাজারজন লোকদের কুপিয়েছে, আর এই মেয়ে তাদেরকে মারার হুমকি দিচ্ছে। আর চাইলে পারতেও পারে। পুরো বংশ এদের দয়া মায়াহীন। যার ভাই এমন সে আর কেমন হবে? গার্ড মেহেরের দিকে তাকিয়ে বলে। মেহের চোয়াল শক্ত করে বলে, আজ ভাইয়াকে ফিরতে দাও। তোমাদের নামে যদি বিচার না দিয়েছি তাহলে আমিও মেহেরি বা মেহের নয়। বলবো তোমরা আমার দিকে কুনজর দিয়েছো, আমাকে বাজে টাচ করতে চেয়েছো। গার্ডগুলো চোখ বড় বড় করে ফেলে, ছটফট করে বলে। মেহের বিরক্ত হয়ে বলে, মাত্র তো এইটুকু বলেছি, আরো অনেক কিছু নালিশ করব। এরপর আপনাদের কি হবে ভেবে দেখেছেন তো? মেহেরের চোখে দুষ্টু হাসির ঝিলিক। গার্ড মাথা নিচু করে বলে। মেহের আর দেরি করলো না, ঝড়ের বেগে দরজা খুলে রুমে ঢুকে যায়। অস্থির মন সামনে এগিয়ে যেতেই থমকে যায়। পুরো শরীর অবশ হয়ে আসে। মস্তিষ্ক যেন শূন্য হয়ে উঠেছে। শ্বাসের ঘনত্ব আরও বৃদ্ধি পায়। অস্ফুট আওয়াজে বলে, কে তুমি? এই রুমে কি করছো? অপরিচিত এক মেয়েকে নিশ্চুপ বসে থাকতে দেখে মেহেরের অন্তর্দিনের শান্ত সমুদ্র মুহূর্তেই তীব্র অস্থিরতার অদৃশ্য ঝড়ে উত্তাল হয়ে ওঠে। দৃশ্যটির আকস্মিকতা তার চিন্তাকে অস্বস্তিকর ঘন কুয়াশায় ঢেকে ফেলে দেয়। এক নিঃশব্দ চাপা উদ্বেগ ক্রমে ক্রমে নিজের অবস্থান দৃঢ় করে তুলতে চাইছে।
মেহেরের ভেতরে তোলপাড় করছে, কিন্তু সে নিককে বিশ্বাস করে। তার নিক তার সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না। দুনিয়া উল্টে গেলেও তাকে ঠকাবে না। কিন্তু এত সুন্দর মেয়ে ওনার রুমে কী করছে? ওনার কোনো বিজনেস পার্টনার? নিজের মনকে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে। মেহের পুনরায় ভাঙা ভাঙা গলায় বলে, কে তুমি? এত সুন্দর, এত স্নিগ্ধ, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। চুপ করে কেন আছো? অ্যানি মেহেরকে ভালোভাবে পরখ করে। তার বয়সেরই হবে মেয়েটা, 5 ফুট 4 এমন হাইট হবে হয়তো, তার থেকে একটু লম্বা। গায়ের রং একদম দবদবে ফর্সে। মেয়েটা যে বিদেশি বুঝতে বাকি নেই। তবে আশ্চর্য হচ্ছে এইটা ভেবে মেয়েটাকে তার বন্দি জীবনে নিকের মেনশনেও কোনো নারীকে সে দেখেনি। একমাত্র চিত্রা মাসিকে ছাড়া কেউ ছিল না। এখন বর্তমানে যে পাপে ঢাকা গ্লাস মিনারে আছে, এখানেও নারী বলতে কোনো অস্তিত্ব নেই। মেয়েদের ঘৃণা করা ব্যক্তিটার মিনারে এই মেয়েটাকে এত গার্ডের নজর থেকে কিভাবে আসলো এখানে? পুরো মিনারের চারপাশে গার্ড দিয়ে তালাবদ্ধ রাখা, সেখানে এই মেয়ে কিভাবে ভেতরে ঢুকেছে? কেউ। মেহেরের কাপা ঠোঁট আর চোখের পানি অ্যানির দৃষ্টি এড়ায় না। মেহেরকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে অ্যানি আশ্চর্য হয়। অ্যানি দীর্ঘশ্বাস ফেলে শরীরের উপর থেকে চাদর ঘাড়ে সরিয়ে ফেলে। তেমন একটা ঠান্ডা লাগছে না এখন। পুরো শরীর মোটামুটি গরম হয়ে আছে। দুর্বল শরীরটা নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। মেহেরের থেকে দূরত্ব বজায় রেখে তার চোখে চোখ রাখে, নিজেকে স্বাভাবিক করে বলে, আমি একজন কারাদণ্ড আসামি। আপনি কে? মেহেরের তীক্ষ্ণ চোখে তাকায়। কারাদণ্ড আসামি, এইটা কেমন পরিচয়? কারাদণ্ড আসামি হলে গ্যাংস্টার বসের মিনারে কি করছে? তাছাড়া যে বেডরুমে সামান্য পিঁপড়া প্রবেশ করে কিনা সন্দেহ, সেই বেডরুমে এক যুবতী কি করছে? মেহের গলা ভিজিয়ে বলে, কারাদণ্ড আসামি হলে গ্যাংস্টার বসের বেডরুমে কি করছো? অ্যানি মুচকি হেসে বলে। আপনার পরিচয়টা বললেন না মিস? অ্যানির হাসিতে মেহের অবাক হয়ে যায়। এটা মুচকি হাসি হলেও হাসিতে প্রচুর রহস্য ছিল, কিন্তু সরল মেহের সেটা অনুভব করতে পারল না। মেহের 2 কদম এগিয়ে এসে বলে, আমি মেহেদিমা মেহের। আরেকটা পরিচয় আছে, তুমি আরিশ ভাইয়াকে চিনো? অ্যানি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গম্ভীর হয়ে বলে, মেহের ক্রিমিনাল লিডার আরিশ, গ্যাংস্টার বসের ডান হাত। হাসি দিয়ে বলে, আমি ওনার ছোট বোন। কার? গ্যাংস্টার বস নিক জেভরান নাকি ক্রিমিনাল লিডার আরিশ ইলহামের? আরিশ ইলহাম। অ্যানি কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহেরের দিকে, এরপর দৃষ্টি ফিরিয়ে কাঁধ নাড়িয়ে তাচ্ছিল্য বলে, ওনাদের পরিবারও আছে, নিজের বোন আছে, অথচ অন্যের বোনকে বড়ি দিতে বুক কাঁপে না? মেহের মাথা নিচু করে ফেলে। মেহের কি আদৌ আরিশের নিজের বোন? আপন নয়, তবে রক্তের না হয়েও আত্মার সম্পর্ক। মেহের কথাটা এড়িয়ে গিয়ে বলে, অ্যানি প্রশ্নের উত্তর পেলাম না। পেছনে ঘুরে বিছানার দিকে এগিয়ে যায়। এরপর নরম বিছানার এক কোণায় বসে বলে, বলেছি তো, কারাদণ্ড আসামি। জীবনে অনেক পাপ হয়তো করেছিলাম, সেই শাস্তি স্বরূপ রায় পেয়েছি এই 4 দেয়ালের ভেতরে। বন্দিদশা জীবন, এটাই কাটাচ্ছি হাসি মুখে। হেব্রু কুঁচকে ফেলে। এত রহস্য পেঁচানো কথা মেহের বুঝতে পারে না। মেহের শান্ত গলায় বলে, এত কঠিনভাবে বুঝি না, একটু সহজ করে বলো। অ্যানি মেহেরের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? 18 হয়েছে কয়েকদিন আগে। অ্যানি ভ্রু নাচিয়ে বলে, আমার সমান তুমি। আমারও 18 হয়ে গিয়েছে, তবে 2 মাসের ছোট হলেও হবে। বয়স সমান, আমার ভাষা তো বোঝার কথা। বিশ্বের নাম্বার 1 ক্রিমিনালের বোন তুমি। তার থেকেও বড় বিষয়, তার থেকেও বড় পরিচয়, বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ নিক জেভরানের ভবিষ্যৎ সঙ্গী। এত সরল হলে এদের সাথে বাঁচবে কিভাবে? মেহের অবাকের পর অবাক হচ্ছে। নিককে বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ বলাটা সে পছন্দ করেনি। কেন যেন রাগ লাগলো খুব। হয়তো ভালোবাসার মানুষটাকে খারাপ বলায় কিছুটা রাগ হয়েছে, কিন্তু সে নিককে পছন্দ করে এটা তো বাহিরের কেউ জানে না। তাহলে উনি কিভাবে জানলো? মেহের শুকনো ঢোক গিলে বলে, তুমি কিভাবে জানো এত সব? কোনটা জানার কথা বলছো? আমি ওনার ভবিষ্যৎ ওয়াইফ হব, এটা তো বাহিরের কেউ জানে না। অ্যানি অদ্ভুতভাবে তাকিয়ে বলে, তোমার কেন মনে হলো আমি বাইরের কেউ? এমনও তো হতে পারে তোমার থেকে এই বাড়িতে আমার অধিকার বেশি। মেহের ঘন ঘন শ্বাস টেনে কপাল কুঁচকে বলে, মানে কি বলতে চাইছো? এই বাড়িতে আমার থেকে তোমার অধিকার বেশি, এর অর্থ? মুচকি হেসে বলে,
আরে রিল্যাক্স মেহের, মজার ছলে বলেছি। এতটা ভয় কেন পাচ্ছ তুমি? এই বাড়িতে বাস্তবিকভাবে আমার অধিকার থাকলেও সেটা কোনোদিন গ্রহণ করব না। তোমার থেকে ভুতুরে তোমার থেকে ভুতুরে মনে হয় না? দেয়ালে দেয়ালে কেমন অস্ত্র এইসব আর্ট করে রেখেছে। একজন সাইকোর বাড়ি নর্মাল ভাবাটাও বোকামি। মেহের আচমকা চেঁচিয়ে ওঠে। বারবার ওনাকে সাইকো অসুস্থ কেন বলছো? উনি অনেক ভালো। অ্যানি চোখ ছোট ছোট করে বলে, কতটুকু চেনো? কতটা দৃশ্যের সাথী হয়েছ? অনেকগুলো হয়েছি। অ্যানি ঠোঁট বাঁকিয়ে হেসে ঠোঁট কামড়ে ধরে বলে, কখনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেছ? চাবুকের আঘাতে রক্তাক্ত হয়েছ? জীবন্ত মাটির নিচে হিংস্র পশুর সাথে থেকেছ? অন্ধকারে বিকৃত খুনের দৃশ্য আর শব্দ শুনে কোনোদিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছ? চারদিকে রক্ত, মানুষের গলিত লাশ, বুক ফাটা কলিজাটা টেনে নিয়ে আসা, চোখ ওঠানো, জিহ্বা বের করা, আরো বহুভাবে বিকৃত লাশ রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে দেয়ালে, মেঝেতে আবছা অন্ধকার। রুমে কখনো অতীতের সামান্য কাহিনী বলতে গিয়ে মানসিক আঘাতে ছটফট করেছ? মেহেরের চোখ মুখ বিকৃত করে ফেলে। ছি, এসব ভয়ানক কথাবার্তা। এসবের সম্মুখীন কেন হতে যাব? হবেও না কোনোদিন। কারণ তোমাকে বাঁচাতে তোমার ভাই আছে, তোমার ভবিষ্যৎ লাইফ পার্টনার আছে। দুনিয়া ধ্বংস করে হলেও তোমাকে সেই নরক থেকে ছিনিয়ে আনবে। কিন্তু এইসব সম্মুখীন যে হয়েছে তাকে কে বাঁচাবে? কার কাহিনী বলছো? এসব বিকৃত কাহিনীর সাথে নিকের কি সম্পর্ক? ও নারী জাতিকে ঘৃণা করে। একমাত্র আমি ছাড়া জানা মতে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়ায় না। তুমি কে আমি জানি না, এই রুমে কি করছো সেটাও জানি না। তবে এটুকু জানি নিকের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক নেই। কারণ সে জানে খুব ছোট থেকে ওর ভালোবাসাতে উন্মাদ আমি। জানার পরও কোনোদিন ঠকাবে না আমাকে। উনি গ্যাংস্টার, পাপের সর্দার জেনেও ভালোবেসেছি পাগলের মতো। তুমি বললে না কয়টা খুনের সম্মুখীন হয়েছি? বাস্তবে কোনোদিন খুনের সম্মুখীন হইনি। আমি কোনোদিন বাহিরের জগতে একা পা রাখি না। শত্রুদের কারণে চার দেয়ালের ভিতরে আমার বসবাস। তবে জানি উনি খুব খারাপভাবে খুন করে। অ্যানি দৃষ্টি মেঝেতে রেখে বিড় করে বলে, একবার যদি নিজ দৃষ্টিতে ওনার আসল রূপ দেখতে পারতে তাহলে হয়তো ভালোবাসার আগে ভয়ে দুমড়ে মুচড়ে যেতে। সরল হয়েও অনেক সাহসী তুমি মেহের। ওনার মতো এমন হার্টলেস জানোয়ারকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিয়েছো। মেহের কান অব্দি গেল না কথাটা। অ্যানি শব্দ করে বলে, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অভিনন্দন তোমাকে। যাক, কোনো সাধারণ মেয়েও তাহলে একটা সাইকোপ্যাথকে ভালোবাসার ক্ষমতা রাখে। মেহের ফুপিয়ে ওঠে। উনি সাইকোপ্যাথ নয়। ওনাকে কেন অসুস্থ বলছো তুমি? প্রচণ্ড ভালোবাসে আমাকে। ওনাকে কেউ সাইকোপ্যাথ বললে আমার সহ্য হয় না। অ্যানি ঠোঁট কামড়ে হাসল। সে নিককে কত ক্যাটাগরির গালি দেয়। মেয়েটা যদি এইসব শোনে তাহলে তাকে একদম মেরেই ফেলবে। মেহের বাচ্চামো দেখে অ্যানি মুচকি হাসে। মেহেরের দিকে তাকিয়ে বলে, তুমি জানো তোমার মনের মতো তুমিও অনেক সুন্দর। মেহের কান্না বন্ধ হয়ে যায়। নাক টেনে চোখের পানি মুছে বলে, অ্যানি জানি, তানভি আপু প্রায় বলে। কপাল কুঁচকে বলে। তানভিকে? তানভি নামটা মাথায় আসতেই মেহের অস্থির হয়ে ওঠে। তাকে একা নিচে রেখে এসেছে সে। অ্যানিকে নিকের রুমে দেখে চিন্তায় এতটাই অস্থির হয়ে গিয়েছিল যে তানভির কথাটা মাথায় আসেনি। কিন্তু এখন তানভি আবুকে ডাকতে গেলে গার্ড যদি আর রুমে প্রবেশ করতে না দেয়। মেহের অ্যানির কাছে এসে বলে, তানভি হলো আমার শিক্ষিকা। উনি আমাকে পড়ান। অধীরাজ ভাইয়ের গার্লফ্রেন্ড। অ্যানি চোখ ছোট ছোট করে ফেলে। কেন জানি মনে হলো মেহের সব জানে। এই মেয়ের কাছ থেকে সে অনেক তথ্য পাওয়া যাবে। কোনো কাহিনী জানার জন্য অ্যানির হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। ঠিক তখনই বাহিরে থেকে গার্ডের গলার আওয়াজ আসে। মেহের কিছু বলবে তার আগেই অ্যানি উচ্চস্বরে বলে, মেহের এখন যাবে না, সে আরো পরে যাবে। আপনারা চুপ করে থাকুন। গার্ডরা সবাই চুপ হয়ে যায়। কোনো শব্দ আসে না বাহিরে থেকে। মেহের অবাক হয়ে বলে, আমাকে আটকালে কেন? নিচে তানভি আপু অপেক্ষা করছে। নিকের সম্পর্কে জানতে এসেছি। জানতে পেরেছো? মেহের মন খারাপ করে বলে, না, কোনো সূত্র পাইনি। জেনে কি করবে? ওনাকে দেখতে যাবে। মেহের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে,
হ্যাঁ, অস্থির লাগছে ভেতরে, শান্তি পাচ্ছি না কিছুতে। তোমার কেন মনে হচ্ছে ওনাকে কোনো লোক সামাজিক হাসপাতালে নিয়ে যাচ্ছে? মানে? উনি একজন গ্যাংস্টার। শত্রুপক্ষের আঘাতে আহত হয়েছেন উনি। লোক সামাজিক হসপিটালে নিয়ে গেলে পুনরায় যে আক্রমণের শিকার হবে না তার কি গ্যারান্টি আছে? হয়তো ব্যক্তিগত কোনো ল্যাব বা চিকিৎসা কেন্দ্র আছে যেখানে এই মিনারের মতো চারপাশে সুরক্ষা নিশ্চিত আছে। তাই পুরো শহর ঘুরলেও খোঁজ পাবে না যতক্ষণ ওনারা খোঁজ দেবে। শান্ত হয়ে বসো তুমি, তোমার নিকের কিচ্ছু হবে না। মেহের শান্ত চোখে চেয়ে রইল অ্যানির দিকে। মুচকি হেসে বলে, তুমি জানো, তুমি আমার দেখা সব থেকে সুন্দরী মেয়ে। একবার তাকিয়ে চোখ ফিরাতে ইচ্ছে করছে না। কি সুন্দর নীল চোখ, গালের টোল, লম্বা সোনালি কেশ। খবরদার, আমার নিকের থেকে দূরে থাকবে। অ্যানি কথাটা এড়িয়ে যায়। গম্ভীর হয়ে বলে, নিক জেভরানের পরিবার নেই? না। তুমি জানো ওনার পরিবার কিভাবে মারা গিয়েছে, বিশেষ করে ওনার মা? না, এসব আমি কিছু জানি না। অধীরাজ ভাইয়া, নিক ভাইয়ার কোনো পরিবার নেই। এর মুচকি হেসে বলে। এতদিন আমি ছাড়া কেউ ছিল না, বাট এখন আছে। অ্যানি সামান্য হাসার চেষ্টা করে বলে। মানে ঠিক বুঝলাম না। মেহেরের সামনে থাকা ডিভানে গিয়ে বসে বলে, ভাইয়া কয়েকদিন আগে বিয়ে করেছে একজন ইরানি মেয়েকে। লাল চুল আর কি সুন্দর দেখতে, একদম ভাইয়ার সাথে মিলে গিয়েছে। অ্যানি বসা থেকে উঠে দাঁড়ায় চট করে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শরীরে কেঁপে ওঠে তার বিদ্যুতের মতো। চোখে পানি টলমল করছে। কোনো মতে শ্বাস টেনে বলে, নাম কি মেয়ের? অ্যানির এমন অস্বাভাবিক আচরণে মেহের ভরকে গিয়ে জিজ্ঞাসা করে, কাছেও কেন? আর ইউ ওকে? অ্যানি চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আমি ঠিক আছি, আগে মেয়েটার নাম বলো। নাজলি। ফুল নেম জানি না, তবে অধীরাজ ভাইয়ার থেকে শুনেছি ওনার নাম নাজলি। যা বলছো সব সত্যি? হ্যাঁ, আমি নিজেও দেখা করে এসেছি। ধপ করে বিছানায় বসে পড়ে। ঘন ঘন শ্বাস টানছে। এমন মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ঘুরছে। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে, কেমন আছিস তুই আপা, এই অবস্থায় রেখেছে তাকে। কী সব শুনছি আমি? তুই একটা মাফিয়াকে বিয়ে করেছিস। কেন করেছিস সেটা? জানতি না তোর বোনকে ওরা বন্দি করে রেখেছে? কেন নিজেকে নরকে ঠেলে দিলি এইভাবে? আমাকে বাঁচাতে করেছিস। কিন্তু আমাকে বাঁচানোর সাথে বিয়ের কী সম্পর্ক? কিছুক্ষণ আগে আরিশ গার্ডের থেকে খবর পেয়েছে মেহের মিনারে এসেছে। তানভিও এসেছিল। মেহেরে যাবে না তাই তানভি চলে গিয়েছে। আরিশের ভয়ে গলা শুকিয়ে আসছে। যদি কোনোভাবে জেনে যায় নিক অ্যানিকে বিয়ে করেছে তাহলে সব শেষ। নিককে ল্যাবে রেখে কোনো রকম মিনারে প্রবেশ করে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। হন্তদন্ত হয়ে উপরে উঠে আসে। দ্রুত দরজা খুলে দেখে মেহের ঘুমিয়ে বুঁদ হয়ে আছে। নিজের বোনকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সামনে এগিয়ে এসে ঠোঁট ভেজায়। এরপর ঘুমন্ত মেহেরের কপালে চুমু খেয়ে নরম গলায় বলে, কতদিন লুকিয়ে রাখবো এটা? নিক তোর নয় বোন, নিক অন্যের নামে হালাল হয়ে গিয়েছে। আর সেই মেয়ের জন্য ও সব কিছু ধ্বংস করে দিতে পারে। তোকেও ভালোবাসে সে, তবে সেই ভালোবাসা জীবন সঙ্গী রূপে নয়, নিজের ছোট বোন হিসেবে, আমার বোন হিসেবে ভালোবাসে। তোর মাথার অপারেশনটা হয়ে যাক, এরপর সব সত্যি তোকে বলবো। তখন থাকবে না কোনো হারানোর ভয়। তার আগে সব চাদর দিয়ে ঢাকা থাকুক। সব হারিয়ে আমি নিঃস্ব, তোকে আবার হারাতে পারবো না। আরিশ কথাগুলো বিড়বিড় করে মেহেরের কাছ থেকে উঠে আসে। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে নিচে নেমে আসে। ডিভানে গম্ভীর হয়ে বসে চোখ বন্ধ করে ফেলে। মুখে গরম ধোঁয়া অনুভব করে আরিশ আচমকা চোখ খুলে ফেলে। চোখের সামনে অ্যানিকে দেখে সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। খপ করে ডিভান থেকে উঠে শটান হয়ে দাঁড়ায়। গম্ভীরতা টেনে বলে, অ্যানি। এখানে কি করছো তুমি? কফিটা আরিশের সামনে নিয়ে বলে। চিনি ছাড়া, টেস্ট করে দেখতে পারেন। আরিশ চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, নিজের রুমে যাও, কিছুক্ষণ পর গার্ড চলে আসবে। নিজে তো ধ্বংস হবে, সাথে তোমার দিকে তাকানোর অপরাধে বাকিদেরও ধ্বংস করবে। অ্যানি কাপটা সরিয়ে এনে বলে, ধ্বংসের ভয়ে তাকাচ্ছে না আমার দিকে? তোমার স্বামীর আদেশ। হাসালেন কেন? এই যে আমার স্বামী বললেন। বাস্তবতা বদলাতে পারবে? আমার জীবনে বাস্তব বলতে আদৌ কিছু আছে? চিকন একটা সুতোর উপর দাঁড়িয়ে আছি। মুসলিম নিশ্চয় আপনি? কি মনে হয়? মুসলিম হয়ে যারা অমুসলিম থাকে তাদেরকে বিধর্মী বলে। খারাপভাবে নেবেন না। ছোটবেলায় আমার টিচার এটাই বলতো, যার কাছে আমি আরবি শিক্ষা নিয়েছি।
মনে হয় না আপনাদের মধ্যে আর ঈমান আছে। বাকিটা উপরওয়ালা আর আপনারা জানেন। যাই হোক, আমি পুলসিরাত শব্দটা উচ্চারণ করব তাই ধর্ম টেনেছি। মাঝে মাঝে মনে হয় আমি সেই পুলসিরাতের ন্যায় চিকন সুতার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। সামান্য নড়লেই বিনাশ নিশ্চিত। তারপরেও দেখুন, সাহস দেখিয়ে এমন ভয়ানক মিনার ঘুরঘুর করছি। আরিশ অন্যদিকে দৃষ্টি রেখেই বলে, অনেক নরম ভেবেছিলাম তোমাকে। যতটা নরম ভেবেছিলাম ততটা নরম নও তুমি। অনেকটা সাহসী। অ্যানি আশেপাশে তাকিয়ে বলে, আমি প্রয়োজনের তাগিদে অনেকটা পরিবর্তন হতে জানি, কখনো নিষ্পাপ আবার কখনো ধ্বংসাত্মক। তবে আপনাদের মতো বিশ্বাসঘাতক নই। বিশ্বাসঘাতক? কি করেছি আমি? যখন আপনার বাড়িতে ছিলাম তখন কোনো একদিন বলেছিলেন আমাকে ইরান দিয়ে আসবেন, কিন্তু সেই কোনো একদিন আর আসলো না। আরিশ ঘন ঘন শ্বাস টেনে বলে, পরিস্থিতি পুরোটাই আলাদা। পরিস্থিতি যেমনই হোক, কথা দিয়ে কথা না রাখা বিশ্বাসঘাতকতা। তবে সেই সব আমি মনে রাখি না। যাদের রক্ত পর্যন্ত পাপে দূষিত হয়ে গিয়েছে তাদের কথা আর কি মনে রাখবো? আরিশ রাগ করতে গিয়েও করতে পারল না। স্বাভাবিক গলায় বলে, রুমে যাও। আশ্চর্য, আপনি রাগ করলেন না? আপনার বন্ধু হলে এতক্ষণ আমার ওপর টর্নেডো চালিয়ে দিত, অথচ আপনি একদম শান্ত। তার অধিকার আছে তোমার উপর টর্নেডো চালানোর, সেজন্য সে চালায়। অ্যানি মুচকি হেসে বলে, তাহলে নিজের বউয়ের উপর দিনে ঠিক কতবার টর্নেডো চালান ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম? আরিশ না চাইতে গিয়েও চট করে তাকিয়ে ফেলে। অ্যানি নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টির তপ সহ্য করতে না পেরে দৃষ্টি সরিয়ে ফেলে। মেহের সব বলে দিয়েছে আর বুঝতে বাকি নেই। সব জেনে গিয়েছো? মেহের বলেছে, রাইট? মিথ্যা বলেছে? না। তাহলে সত্যি আমার বোনকে বিয়ে করেছেন? বিয়ের উদ্দেশ্য? আপাতত বলতে ইচ্ছুক নই। কথাটা বলে আরিশ বেরিয়ে যেতে চাচ্ছিল। অ্যানির কথায় আবারও পা থেমে যায়। যতটুকু সম্মান আছে সেসবও ধ্বংস হয়ে যাবে যদি প্রশ্নটা এড়িয়ে যান। আরিশ ঘাড় ঘুরিয়ে তাকায় সামনের দিকে, তবে ভুল করেও অ্যানির দিকে তাকাই না। গম্ভীরতা টেনে বলে, এখনো সম্মান করো? খুশি হওয়ার কিছু নেই, প্রশ্নের উত্তর দিন আগে। আরিশ প্যান্টের পকেটে হাত গুজে বলে, তোমার বোন নাজলি বিপদে ছিল। তোমাকে যে প্রথম পাচার কেন্দ্রে তুলেছিল ইগোর, চেনো তাকে? না, মুখ পরিচিত বাট নাম চিনি না। ও একজন সব থেকে বড় কন্ট্রাক্ট কিলার। মাফিয়া আসন পেয়েছে 4 বছর হবে। পাচারের সাথে সরাসরি যুক্ত সে। ওরা জেনে গিয়েছিল নাজলি তোমার বোন, তাই তারা 2-1 দিনের ভেতরে অ্যাটাক করতে চেয়েছিল। হয়তো এতদিন ভিনদেশে পাচার অথবা মেরে দিত, অথবা মিথ্যে বলবো না, তোমার বোন যথেষ্ট সুন্দরী। আমি আটকাতে পারলে আটকাতে পারতাম, বাট যেখানে ইগোরের দৃষ্টি পড়েছে সেখানে আটকানো অসম্ভব। ও নারীদের ঠিক ভোগ করে ঠিক, কিন্তু তাদের নরকের মতো টর্চার করে। নারী যত চিৎকার করবে সে তত শারীরিক সুখ লাভ করে। কখনো ফিজিক্যাল অ্যাটাচের মাধ্যমে টর্চার করে, আবার কখনো অস্ত্র দ্বারা। এমন কোনো রেকর্ড নেই যে তার সঙ্গে থেকে কোনো নারী বেঁচে ফিরেছে। অ্যানি মুখটা বিকৃত করে ফেলে, চোখ ঝাপসা হয়ে আসে। পৃথিবীতে এত নিকৃষ্ট লোক কিভাবে তৈরি হলো? এদের স্থান কোথায় হবে? নরকেও এদের ঠাঁই না হোক। এত বিকৃত মস্তিষ্কের লোক, ছি! আরিশ বাঁকা হেসে বলে, সেই ইগোর থেকে বাঁচাতেই তোমার বোনকে বাগান বাড়িতে বন্দি করে রাখা। বিশ্বাস করতে বলছেন? আপনারাও তাদের থেকে কোনো অংশে কম নয়। সময় হলে নিজের বোন থেকে সব জেনে নিও। আপাতত বিশ্বাস না করলেও চলবে। নিকের কথা জিজ্ঞেস করলে না? অ্যানির হৃদয়টা কেঁপে ওঠে। কাঁপলো কেন তার হৃদয়? নিজেকে শক্ত করে বলে, অ্যানি জানি উনি বেঁচে আছে। মরে গেলে খুশি হতে? জামাটা শক্ত করে চেপে ধরে। মৃত্যু কামনা করার আমি কে? দোয়া করি সুস্থভাবে ফিরে আসুক, পাপ মোচন না করে ওনার মরণ না হোক। আরিশ হেসে বলে, এই সামান্য গুলি তার কিছুই নয়। কত শত গুলি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, চিকিৎসা করায়নি, মেডিসিন নেয়নি। তবে আজ সামান্য জোর না করেও নিজ স্বেচ্ছায় গিয়েছে। বেপরোয়া ছন্ন ছাড়া হার্টলেস মাফিয়া এই প্রথম নিজ ইচ্ছেতে চিকিৎসা কেন্দ্রে গিয়েছে। তবে পিছনে শুধু একটাই কারণ, তার কিছু হয়ে গেলে তার ব্যক্তিগত রমণীকে কে আগলে রাখবে? কি আশ্চর্য! গ্যাংস্টার বস নিক জেভরানো আজ তাহলে কারোর প্রেমে উন্মাদ। অ্যানি হেসে বলে, দোয়া করি ওদের দাম্পত্য জীবন সুখের হোক।
আপনার বোনের জন্য শুভকামনা, তবে অনেক সরল সে। আরিশ অস্থির হয়ে তাকায় অ্যানির দিকে। আরিশের অস্থিরতা দেখে অ্যানি সামান্য এগিয়ে আসে। জানি আমি সব। কোথা থেকে জেনেছো? চিত্রা মাসি বলেছিল, দেখার ইচ্ছা ছিল আপনার বোনকে। কে সেই রমণী যে এমন সাইকোপ্যাথকে পাগলের মতো ভালোবাসে? আরিশ নিঃশ্বাস টেনে বলে, আমার বোনের ভালোবাসা হেরে গিয়েছে অনেক আগেই। ওর মাথায় একটা সমস্যা আছে। ডাক্তার বলেছে অতিরিক্ত প্রেশার নিলে সে মারা যেতে পারে। প্রাপ্ত বয়স হলে অপারেশন করাতে। তখন বিপদমুক্ত হওয়ার কিছুটা সম্ভাবনা দেওয়া যাবে। নিককে ছোট থেকে সে ভালোবাসে। প্রথম প্রথম মজা হিসেবে নিতাম। এরপর দিন দিন ওর পাগলামি বেড়ে যেতে থাকে। আর সেই পাগলামির রূপ নেয় এক তীব্র আসক্তি। এখন 24 ঘন্টা তার মস্তিষ্কে একটা নাম উচ্চারিত হয়, নিক। চাইলেও কিছু বলতে পারছি না। শুধু একটা ভয়, যদি কিছু হয়ে যায়। না বলার জন্য ধন্যবাদ। পাগলামিটা সত্যি করুন। যখন ভালোবাসে তখন পূর্ণতা দিন। আরিশ হেসে বলে। নিক তোমাকে ভালোবাসে। অ্যানি বিরক্ত হলো কথাটাই, চোখ মুখ কুঁচকে বলে, আবারও হাসালেন। ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক নিয়ে মজা নেবেন না। মজা নিচ্ছি কেন মনে হলো? আপনার ধারণা ভুল। উনি আমাকে ভালোবাসে না। আমি ওনার একটা তীব্র জেদ, অস্বাস্থ্যকর আসক্তি। আমি পৃথিবীর কোনো প্রেমিক পুরুষকে দেখেছেন নিজের প্রেমিকাকে কষ্ট দিতে, নির্যাতন করতে, বাজে ভাষা প্রয়োগ করতে? উনি আমার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। কারাদণ্ড আসামির মতো 4 দেয়ালের ভেতরে বন্দি করে রেখেছে। আরিশ শব্দ করে হেসে বলে, সে এমনই, বেপরোয়া, ছন্ন ছাড়া। হার্ট বলতে কিছুই নেই, একদম যান্ত্রিক সব। কারোর জন্য মায়া মমতা বলতে কিছুই নেই। সারা জীবন তাকে তোমার সহ্য করতে হবে। একবার ভালোবাসার চাদর বিছিয়ে দাও, গড প্রমিস রানীর হালে রাখবে। আর বললে না তুমি একটা জেদ। একজন প্রেমিক পুরুষ নিজের প্রেমিকাকে হারানোর ভয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কতজন প্রেমিক পুরুষের তীব্র যন্ত্রণায় নাক দিয়ে ব্লিডিং হয়। কতজন নিজের প্রেমিকাকে বাঁচাতে সবাইকে শত্রুতে পরিণত করে, একের পর এক লড়াই করে যায়, গুলিবিদ্ধ হয়, রক্তাক্ত হয়, সর্বশেষে হসপিটালের বেডে পর্যন্ত যায়। রুমে যাও, সিসি ক্যামেরা চেক করে যদি দেখে তুমি এতক্ষণ লিভিং রুমে ছিলে, তাহলে নিক রেগে যাবে। অ্যানি স্তব্ধ হয়ে যায়, নিঃশ্বাস টেনে বলে। সেটা তোমার না জানলেও চলবে। অ্যানি ছটফট করে ওঠে। আর প্লিজ ভাইয়া, শেষবারের মতো আবদার আর আর্জি জানাচ্ছি, বলুন উনি ওনার মাকে কেন খুন করেছিল? এতটা তীব্র অনীহা কেন নারীদের উপর? কপাল কুঁচকে বলে, আর নিক নিজের মাকে খুন করেছে কিভাবে জানলে? উনি প্রায় সময় একটা বাক্য উচ্চারণ করে, নিজের জন্মদাত্রীর গলা কাটতে হাত কাঁপেনি, তখন তাকে বাঁচতে দেবে, তখন তোকে বাঁচতে দিবে, তখন তোকে বাঁচতে দিব ভাবলে কিভাবে? প্রায় সময় রেগে গেলে এই কথাটা বলে। স্টিফানে বসে বলে। অ্যানি সহ্য করতে পারবে? প্রতিটা কাহিনী জেনে যদি আবার ভেঙে পড়ো? সামান্য হেসে বলে, সরাসরি ভুক্তভোগী হয়েছি বহুবার। অন্যের কাহিনী শুনে ভেঙে পড়বো ভাবলেন কিভাবে? আরিশ চোখ বন্ধ করে বলতে শুরু করে। অক্টোবর মাস, সামনে শীতের মৌসুম। একটা ছোট খাটো পরিবার, প্রেমের বিয়ে ছিল এই দম্পতির। মহিলাটা ছিল বাংলাদেশের সিলেটের, নাম শাইনা মজুমদার। আর পুরুষটা ছিল আমেরিকান, নাম অ্যাভোকা। বাংলাদেশের ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সিলেটের সাজেক পর্যটন করতে গিয়ে বাঙালি মেয়ের প্রেমে পড়ে যায় আমেরিকান অ্যাভোকা। মেয়েটা মধ্যবিত্ত ঘরের সন্তান, ধব ধবে ফর্সা, যে কেউ দেখলে বলবে বিদেশি রাজকন্যা। কোনো একভাবে তাদের মধ্যে প্রেম হয়। প্রেম গভীর থেকে আরো গভীর হয়। এক পর্যায়ে অ্যাভোকা শাইনাকে বিয়ে করার প্রস্তাব রাখেন। দেশের খ্যাতিমান বিজনেসম্যান তার মেয়েকে চাচ্ছে ভেবে শাইনার বাবা রাজি হয়ে যায়। অনেক ধুমধাম করে বিয়ে হয় তাদের। খুব আনন্দে ছিল সবাই। বিয়ের 1 মাসের মধ্যে অ্যাভোকা শাইনাকে নিয়ে আমেরিকায় ফিরে আসে। শাইনার থেকে মোটামুটি বাঙালি ভাষা শিখতে থাকে। মধ্যবিত্ত জীবন ছেড়ে বিলাসবহুল জীবনে তার জীবন ভালোই কাটছিল। একদিন অ্যাভোকা অফিসে ছিল, হঠাৎ শাইনা মাথা ঘুরে পড়ে যায়। সকাল থেকে তীব্র বমির কারণে একদম নেতিয়ে পড়ে মেয়েটা। বাড়ির সমস্ত স্টাফ মিলে সেবা যত্ন করতে থাকে। স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে সব কাজ ফেলে দ্রুত ডাক্তার নিয়ে বাড়িতে ফিরে। চিকিৎসা করে জানতে পারে শাইনা প্রেগনেন্ট। সেদিন অ্যাভোকার পাগলামি হয়তো পুরো আমেরিকা দেখেছে। রাস্তাঘাটের সব অসহায়দের খাইয়েছে, অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছে। এত ভালোবাসা, এত উল্লাস, সব মিলিয়ে ভালো যাচ্ছিল জীবন। শাইনাও একদম স্বামী ভক্ত ছিল।
একদিন অ্যাভোকা নিজের বৃদ্ধ বাবা মাকে নিজের বাসায় নিয়ে আসেন। এতে শাইনাও খুশি হয় অনেক। প্রেগনেন্সির 9 মাসের সময় শাইনা অ্যাভোকাকে বলে সে মডেলিং করতে চায়। অ্যাভোকা আপত্তি জানায়, অনেক রাগও দেখায়। এই প্রথম তাদের মধ্যে ঝগড়া হয় অনেকটা। সেই ঝগড়া আর মনোমালিন্যের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম দেন তারা। আবারও হাসি খুশি হয়ে ওঠে। ছেলের নাম রাখা হয় রিক জেফরান। এই নাম তার বাবা ভালোবেসে রেখেছে। একদিন শাইনা ছেলেকে নিয়ে লিভিং রুমে খেলছিল। এমন সময় একজন ডেলিভারি ম্যান এসে কিছু দিয়ে যায়, জায়গার অ্যাড্রেস আরো কিছু গিফট। শাইনা নিককে কোলে নিয়ে উপরে চলে যায়। অ্যাভোকা সারাদিনে অফিস শেষে স্ত্রী সন্তানের কাছে আসে, কিন্তু শাইনা আবারও মডেলিং এর কথা তোলে। এই নিয়ে প্রচুর তর্ক হয় তাদের মধ্যে। এক পর্যায়ে অ্যাভোকা রাগ সামলাতে না পেরে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে থাপ্পড় দিয়ে বসে। এতে সে অনেক অনুতপ্ত প্রকাশ করে, কিন্তু শাইনা কোনো কথা বলে না। পরের দিন অ্যাভোকাকে না বলে নিককে মেইডের কাছে দিয়ে চলে যায় ঠিকানার কাছে, যেটা কাল তাকে একজন ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে। সেখানে গিয়ে সেই দুইজন পুরুষের সাথে কথা বলে। তাদের মধ্যে কি কথা হয়েছে হয়তো কারোর জানা নেই। সেদিন থেকে শুরু হতে থাকে শাইনার পরিবর্তন। ঘন ঘন বাইরে যাওয়া, নিক অ্যাভোকার প্রতি অনীহা সবটাই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অ্যাভোকা বুঝেও চুপ হয়ে থাকত। একবার থাপ্পড় দেওয়াতেই সে প্রচুর অনুতপ্ত। স্ত্রীর খুশিতে আর কিচ্ছু বলে না। এইভাবেই চলতে থাকে 2 বছর। শাইনা একদম চেঞ্জ। অ্যাভোকা প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন কিছুই বলে না। ড্রেস আপ পরিবর্তন হয়ে গিয়েছে। গ্রামের সেই সহজ সরল শাইনা এখন আর নেই। বিভিন্ন ডিরেক্টরদের সাথে এখন তার উঠবসা। একটা সিনেমার কাজ চলছে, এতে অ্যাভোকা আপত্তি জানালে শাইনা ডিভোর্স চেয়ে বসে। অ্যাভোকার মনে হয়েছিল কেউ তার কলিজায় সূচ ঢুকিয়ে দিয়েছে। এত ভালোবাসার স্ত্রীর মুখে এমন বাক্য শুনে প্রচুর কেঁদেছিল। নিক শুধু তাকিয়ে থাকত। বাবা মায়ের ঝগড়া ড্যাপ ড্যাপ করে দেখত। বাচ্চা ছেলেটা কিছুই বুঝতো না। এমন মনোমালিন্যের মধ্যেই শুনতে পাওয়া যায় শাইনা আবারও প্রেগনেন্ট। সে কিছুতেই এই বাচ্চা রাখবে না। বাচ্চাটা রাখলে তার মডেলিংয়ে সমস্যা হবে। অ্যাভোকা পায়ে পর্যন্ত ধরেছে বাচ্চাটা রাখার জন্য। নিকের বয়স তখন 4 বছর। শাইনা অলরেডি একটা মুভি করেছে, তবে সেটা তেমন হিট হয়নি। থ্রিলার মুভি ছিল। এইভাবেই তাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে, যার নাম রাখা হয় নিকি অ্যাভোরা। অ্যাভোকা নামটা রেখেছে। ছোট্ট নিকিকে দেখে যেন শাইনার আনন্দ নেই, তীব্র অনীহা বাচ্চাটার প্রতি। আর নিক বোন বলতে পাগল ছিল। ওর বোন ওর কাছে সব ছিল। নিকের কিছু হলে নিক প্রথম আর্তনাদ করে উঠত। ছোট্ট নিকি ভাইয়ের হাত ধরে বড় হতে থাকে। খিলখিলিয়ে হেসে ওঠে নিকের সাথে। নিক একবার স্কুলে চলে যায়। অ্যাভোকার বাবা মা রুমে ঘুমাচ্ছিল। শাইনা নিকিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। দুজন পুরুষের সাথে সামান্য তর্ক হয়। এতটাই ব্যস্ত ছিল যে চারপাশে খেয়াল নেই। ছোট্ট নিকি কোথায় হারিয়ে গেল সেটাও দেখল না। মডেলিং এর নেশা এতটাই তীব্র যে মেয়ের খবর নেই। অনেকক্ষণ যাবৎ নিকির শব্দ না পেয়ে তাকিয়ে দেখে নিকি নেই। সেদিন অবশ্য শাইনা প্রচুর কান্না করেছিল। যতই হোক জন্মদাত্রী মা ছিলেন। অ্যাভোকা সহ সবাই ভেঙে পড়ে। সেদিন থেকে নিক শাইনাকে সহ্য করতে পারত না। তার ধারণা তার বোনকে তার মা মেরেছে। 5 বছরের নিক প্রায় শুনত নিকিকে তার মা পছন্দ করে না। নিক বোন হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ভর্তি করানো হয় তাকে। সুস্থভাবে বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিনের পর থেকে নিক শাইনাকে আর মা বলে ডাকে না। তার সমস্ত আবদার বাবা দাদা দাদির কাছে। স্বপ্নে ডুবে থাকা শাইনা ছেলেকে খেয়াল করার সুযোগ নেই। নিকের বয়স তখন 7। একদিন নিক তীব্র জ্বরের ঘোরে মা করছিল। রাত প্রায় 10টার দিকে। অ্যাভোকা ছেলের কাণ্ডে ভয় পেয়ে যায়। এত তীব্র জ্বর যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। সেদিন শাইনার উপর প্রচুর রেগে যায় অ্যাভোকা। আর ভালোবাসা নয়, সমস্ত কিছুর ইতি টানবে সে আজ। রাতের অন্ধকারে মায়ের কাছে নিককে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। খোঁজ নিতে নিতে শাইনার স্টুডিও পর্যন্ত পৌঁছায়। ভেতরে প্রবেশ করে শাইনার খোঁজ চালায় সে। খোঁজ করতে করতে একটা রুমে গিয়ে প্রবেশ করে। বিছানার উপর 2 জন নগ্ন নর নারীকে দেখে স্তব্ধ হয়ে যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হতে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায়। শাইনা অ্যাভোকাকে দেখে ঘাবড়ে যায়। কোনো মতে কাপড় ঠিক করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অ্যাভোকার ধৈর্য শেষ হয়ে যায় সেদিন। নিজের মেয়ের মুখটা ভেসে ওঠে। 5টা থাপ্পড় দিয়ে গলা চেপে ধরে মেরেই ফেলছিল প্রায়, কিন্তু কেন জানি মারতে পারল না।
ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টুডিও থেকে বেরিয়ে আসে। আজ তার অস্তিত্ব শূন্য হয়ে গিয়েছে। বুকটা চেপে ধরছে বারবার, হয়তো তীব্র ব্যথায় অসহ্য হয়ে উঠছে। রুমে ঢুকে ডায়েরি খুলে সবটা কষ্টে লিখে এরপর ছেলের কপালে চুমু খেয়ে বলে, নিকের জ্বর তখন কমে এসেছে। বাবাকে জড়িয়ে ধরে বলে, এভোকা ঘন ঘন শ্বাস টেনে বলে। এই কয়েকটা লাইন ছিল এভোকার শেষ কথা। স্ত্রীর এত বড় ধোঁকা সহ্য করতে না পেরে স্ট্রোক করে দুনিয়ার মায়া ত্যাগ করেন। তবে সব সম্পত্তি অনেক আগেই নিকের নামে করে দিয়েছে। নিক আবারও বাবাকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। যে সময় নিজের মাকে সব থেকে বেশি প্রয়োজন, সে সময়টা মার রং তামাশায় ব্যস্ত ছিল। এইভাবেই কাটতে থাকে জীবন। শীতকাল চলে আসে, বাহিরে বরফে ঢেকে যায়। নিকের বয়স তখন 10 বছর। শাইনা নিকের কাছে আসলেও নিক সরে যায়, নিজের দাদা দাদিকে নিয়ে সময় কাটাতে থাকে। একদিন নিক এভোকার বাবা মার সাথে গল্প করছিল। ঠিক তখন এই শোনা যায় শাইনার রুম থেকে হাসি তামাশার শব্দ। সে একা নয়, তার সাথে একজন পুরুষও আছে। নিক বার তাকাচ্ছিল। এভোকার বাবা সহ্য করতে না পেরে শাইনাকে সাবধান করতে যায়, কিন্তু শাইনার প্রেমিক তাকে বাজে ব্যবহার করে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয়। নিক হাত মুষ্টি করে ফেলে। 10 বছর বয়সী নিকের রক্ত তখন টকবগিয়ে ওঠে। রক্ত লাল চোখে নিজের জন্মদাত্রীর দিকে তাকায়, যে পুরোটা অনাচারে ডুবে গিয়েছে। এভোকার বাবা পুনরায় দরজা ধাক্কায়। এখন সাথে তার মাও ছিল। তারা কোনোভাবেই চান না বাড়িতে কোনো নোংরামি হোক। এইবার হয়তো তারা কোনো অন্তরঙ্গ কাজ করছিল। নিজেদের কাছে বাধা পাওয়ার জন্য প্রচণ্ড রেগে যায়। শাইনার প্রেমিক এভোকার বাবা মাকে জোর করে বাহিরে পাঠিয়ে দেয়। তীব্র বরফের মধ্যে এই রাতের অন্ধকারে বাহিরে বের করে দরজা লাগিয়ে দেয়। নিজের দাদা দাদিকে যাতে রুমে নিয়ে আসে প্রচুর কান্না করছিল। শাইনা রেগে নিককেও আঘাত করে, এরপর একটা রুমে বন্দি করে রাখে। পরের দিন খবর আসে তার দাদা দাদি আর বেঁচে নেই। পরপর নিজের সবাইকে হারিয়ে নিক যেন সেদিন খ্যাপা বাঘে পরিণত হয়েছে। হিংস্র হায়নার মতো চোখ দুইটা লাল হয়ে গিয়েছিল। 10 বছরের নিক অনেকটাই বড় ছিল। দাদা দাদি মৃত্যুর 2 দিন কেটে যায়। নিক একদম শান্ত, কিছু একটা বারবার বিড়বিড় করতে থাকে। পুরো রাত সজাগ থেকে ছুরি দাঁড়াতে থাকে। আশ্চর্যজনকভাবে সেদিন তার পাপার চিঠিটাও পেয়েছে। এভোকার প্রতিটা কষ্টের কাহিনী লেখা, কিভাবে পদে পদে শাইনা ধোঁকা দিয়েছে। নিক তীব্র রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন শোনা যায় শাইনা প্রেমিক আর তার জন্মদাত্রীর গলা। নিক তাদের জন্য জুস নিয়ে যায় ঘুমের মেডিসিন মিশিয়ে। শাইনার প্রেমিকার সাথে প্রচুর অমায়িক আচরণ করে। নিক রুম থেকে বেরিয়ে একটা রহস্যময় হাসি দেয়। 20 মিনিট পর সে পুনরায় শাইনার রুমে সামনে আসে, তবে এখনও খালি হাতে আসেনি। হাতে আর ধারালো ছুরি। 10 বছরের নিকের চোখে সেদিন কেউ তাকালে হয়তো ভস্ম হয়ে যেত। রুমের ভেতরে ঢুকে নিক শাইনার কানে কানে বলে, পৃথিবীর সবাই এতিম থাকুক, তবু তোমার মতো মা কারুর না হোক। পৃথিবীর সমস্ত মায়ের গর্ভ খালি থাকুক, তবু আমার মতো হতভাগা সন্তান যাতে কারুর গর্ভ থেকে না হয়। থেমে যায়। গলার কাছে ছুরিটা নিয়ে স্লাইড করতে করতে বলে, মা সেই যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও নিজের সন্তানের জন্য চিন্তা করে, কিন্তু আমার মা তো নিজের সন্তানকে বলি দিতেও পেছনে ফিরে তাকায়নি। আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? সম্পত্তির জন্য? নিক কথাটা বলে ধারালো ছুরিটা গলা বরাবর বসিয়ে দেয়। সামান্য ঝোঁকুনি দিয়ে চোখ খুলে ফেলে শাইনা, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। কথা বের হচ্ছে না গলা দিয়ে, কারণ কণ্ঠনালী কাটা হয়ে গিয়েছে। শুধু গ্যার গ্যার শব্দ হচ্ছিল। শাইনা হাত পাও নাড়াতে পারছে না, শক্তভাবে বেঁধে রেখেছে তার শরীর। নিক শাইনার দিকে ঝুঁকে পড়ে শান্ত গলায় বলে, নিজের ছেলেকে দেখে নাও, বড় তো প্রথম কেন গলাটা কেটেছি? যতই হোক সন্তান তো আমি, মায়ের আর্তনাদ কিভাবে সহ্য করি। কিন্তু তুমি আমার মা নও। পৃথিবীর সব থেকে দুর্ভাগা আমি। তোমার মতো এক নারীর গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। শাইনার চোখ খুলে রাখা, হয়তো বোঝার চেষ্টা করছে সব কিছু। কি নিক চাপাতি পেটের ভেতরে ঢুকিয়ে বলে, এই আঘাতটা আমার বাবার মৃত্যুর বদলা, তাকে ধোঁকা দেওয়ার জন্য, তার চোখ থেকে পড়া প্রতি ফোঁটা অশ্রুর জন্য। তোমার মতো স্ত্রী যাতে কারোর না হোক। পুনরায় আঘাত করে পেটের মধ্যে, বিড়বিড় করে বলে, এই আঘাতটা আমার দাদা দাদিকে কষ্ট দিয়ে মারার জন্য। পরপর 2 বার ছুরি ঢুকিয়ে বলে,
এই আঘাতটা আমার বোনকে হারিয়ে ফেলার জন্য, আমাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার জন্য। যখন ভালোবাসবে না তখন জন্ম কেন দিয়েছিলে? নিক চিৎকার দিয়ে ওঠে। কেন 10 মাস পেটে রেখে জন্ম দিলে? কেন নিজের দুগ্ধ পান করিয়ে বড় করলে? আর কেনই বা পদে পদে কষ্ট দিয়ে আজ আমাকে অমানুষ হতে বাধ্য করলে? শাইনা তীব্র যন্ত্রণা নিয়ে চোখ বন্ধ করে ফেলে। নিক থেমে যায়, জানা নেই তার মায়ের লাশের সাথে কি করেছে। পাওয়া যায়নি কোনো খবর, তবে শাইনার প্রেমিককে কেটে টুকরো টুকরো করেছিল, এরপর মাংস সিদ্ধ করে রাস্তার কুকুরদের খাইয়েছিল। আরিশ থামে। আরিশ এক নাগাড়ে কথাগুলো বলে সামনে তাকায়, এরপর বড় বড় পা ফেলে মিনার থেকে বেরিয়ে যায়। অ্যানি স্তব্ধ হয়ে আছে। কি বলে গেল এইসব? এমন মনে হচ্ছে পুরো কাহিনী চোখের সামনে ভাসছে। নিজের ট্রমার মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে। এর অতীত তো আমার থেকেও ভয়ানক। পুরো শরীর শিরশির করছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা ব্যথা করছে প্রচণ্ড। পানি খাওয়া প্রয়োজন এই মুহূর্তে। আতঙ্কে গলা শুকিয়ে আসছে। হঠাৎ কারোর পায়ের ধ্বনি দাঁড়িয়ে যায়। ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে, পায়ের নিচে শিরশির করে ওঠে। আবছা আলোতে ঢাকা পুরোটা মিনার। মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, একটা ছায়া তাকে অপলকভাবে দেখছে, তার শরীরের প্রতিটা ভাঁজ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। এমন অনুভব তার সেদিন হয়েছিল যেদিন সে রান্না করেছিল। তবে জ্বরের কারণে এতটা খেয়াল করেনি। তবে আজ সে পুরোপুরিভাবে সুস্থ। প্রতিটা পদক্ষেপ অ্যানি অনুভব করতে পারছে। অ্যানি কিচেন থেকে বেরিয়ে আসে। বিরাট বড় ড্রয়িং রুমে সে একা দাঁড়িয়ে। দেয়ালে কত কিছু ভয়ানকভাবে আর্ট করা। কালো আর লালের মিশ্রণ, দেয়ালগুলো কেমন ছমছমে হয়ে ওঠে। আকস্মিক একটা ঠান্ডা স্পর্শে তার জামা ভেদ করে কোমর ছুঁয়ে যায়। ব্যাপারটা তো দ্রুত হয়েছে যে অ্যানি চোখের পলকও ফেলতে পারেনি। ভয়ে কাঁটা দিয়ে উঠে শরীর। কারোর অবয়ব তার বুঝতে বাকি নেই, কারণ অবয়বটা একদম তার পিঠে ঘেঁষে গিয়েছে। অ্যানি ভয়ে এখান থেকে নড়তেও ভুলে গিয়েছে। মুখ চেপে ধরে মনের অজান্তেই বিড়বিড় করে ওঠে, এত বড় বাড়িতে আমাকে একা রেখে চলে যেতে বুক কাঁপলো না আপনার? অ্যানি ভয়ে একই জায়গায় ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে। নিঃশ্বাসের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। পায়ের নিচের অংশ শিরশির করছে। 2-3 মিনিটের মধ্যে আর পায়ের শব্দ শোনা যাচ্ছে না, আর কারোর অস্তিত্ব অনুভব করতে পারছে না। অ্যানি ধীরে ধীরে মুখ থেকে হাত সরায়। ঠোঁট ভিজিয়ে কাপা শরীরটা কোনো রকম টেনে সামান্য পিছিয়ে যায়। ঘাড় ঘুরে পেছনে তাকায়। আবছা অন্ধকার, শুনশান নীরবতায় যেন পরিবেশটা ছমছমে হয়ে ওঠে। অ্যানি শুকনো ঢোক গেলে শরীরটা সামান্য নর্মাল করে। চারপাশে ভয়ে নিয়ে দৃষ্টি ঘোরায়। কারোর অস্তিত্ব নেই। এত এত বডিগার্ডের মধ্যে কার সাহস হলো মিনারে ঢোকার, তাও আবার গ্যাংস্টার বসের মিনারে? অ্যানির শরীর থরথর করে কাঁপছে। প্রেত আত্মা বলতে কিছু নেই, সেটা সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু এখন হৃদয়ে যেন অন্য কথা বলছে। মনে হচ্ছে একটা ছায়া তাকে ঘিরে ফেলেছিল। কেউ একজন ছিল, হয় মানুষ না হয় অন্য কিছু। অ্যানি আর দাঁড়ালো না। কোনো দিকে খেয়াল না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। মেহেরের রুমে উকি দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। নিজের রুমে গিয়ে দরজা লাগাতেও ভুলে যায়। শরীর থেকে ওড়নাটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। কপাল থেকে টিপটিপ করে ঘাম ঝরছে। হার্টবিট প্রয়োজনের তুলনায় বেশি। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পুরোটা পানি গিলে ফেলে। অসাড় হয়ে আসা শরীরটাকে নিয়ে কোনো রকমে বিছানার উপরে নিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে গুটিসুটি হয়ে বসে পড়ে। কোমরের মধ্যে স্পর্শ করা সে ঘৃণ্য ছোঁয়ার কথা মনে হতেই ভয়ে শিউরে ওঠে। মনে বলছে পুরোটা মিনার ঘুরে দেখতে, কে আছে এই মিনারে, কার এত স্পর্ধা হয় তাকে এমন অশালীন স্পর্শ করার। এই স্পর্শ নিতান্ত অশালীন ছিল। ঘৃণায় গা গুলিয়ে আসে অ্যানির। মাথাটাকে হেলে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিশ একাধারে নিকের ফোনে কল দিয়ে যাচ্ছে, প্রতিটা কলেই কেটে দেওয়া হচ্ছে। আরিশ রেগে কিছুটা বিশ্রী গালি উচ্চারণ করে। নিকের ফোন থেকে মেসেজ আসে, এত ফোন দিচ্ছিস কেন? মুডে আছি, ডিস্টার্ব করিস না। মেসেজের দিকে তাকিয়ে আরিশের চোয়াল ঝুলে আসে। পুরো শরীরে এখনো ব্যান্ডেজ করা। এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে মুডে আছে? কোন মুডে থাকার কথা বলছে? আরিশ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ থেকে আচমকা কপালের ভাঁজ সোজা হয়ে আসে। ড্রাইভিং সিটে বসতে বসতে দাঁত পিষে বলে। আরিশ বিড়বিড় করতে করতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। রাতে শুনশান নীরবতা পেরিয়ে বুলেট প্রুফ গাড়িটি আপন গতিতে চলতে থাকে। আরিশের কপালে এখনো চিন্তার ভাঁজ। শালা সত্যি যদি কন্ট্রোললেস হয়ে কিছু করে ফেলে। পুরো শরীরে ক্ষত এখনো তাজা হয়ে আছে। পানির স্পর্শ পেলে আরো সমস্যা হবে, কিন্তু কে গিয়ে বলে দিয়ে আসবে এই কথা?
এখন যদি মিনারে গিয়ে ওর রুমে যায় তাহলে তার ভবিষ্যতে লাল বাতি ধরিয়ে দেবে। গাড়িটা ধীরে ধীরে বাগান বাড়ির সামনে এসে থামে। আরিশ গাড়ি থেকে নেমে দ্রুত ফিঙ্গার টাচ করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই বিরক্তিতে চোখ সরিয়ে ফেলে। নাসির দিভানে পা তুলে বসে আইসক্রিম খাচ্ছে। আরিশ দেখেও যেন দেখলো না। মেজাজ এমনিতেই চটে আছে, তাই কোনো বাক্য ব্যয় না করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। আরিশকে এত শান্ত দেখে নাজলি ঠোঁট বাঁকায়। আরিশের এত শান্ত ব্যবহার নাজলি হজম করতে পারছে না। এত শান্ত জীবন্ত ক্রিমিনালের বাচ্চাকে সে দেবে না। পদে পদে বিরক্ত করে জীবনটাকে বিষিয়ে তুলবে। এমন সময় হলে গলাও টিপে ধরতে পারে। নাজলি গলা কেশে হাসি দিয়ে বলে, স্বামী জান, জান, হে বেবি, হানি, সুইটহার্ট, হ্যান্ডসাম বয়, আমার চকলেটের ডিব্বা, মাই রেড ফ্ল্যাগ হাজব্যান্ড, কুত্তার বাচ্চা, ক্রিমিনালের বাচ্চা, শুনতে পাচ্ছিস না? আরিশ প্রায় সিঁড়ি পার করে ফেলেছিল। নাজের একটা কথাও সে কানে তোলেনি, কিন্তু শেষে এমন সম্বোধন শুনবে কল্পনাও করেনি। গালিগুলো মস্তিষ্কে আসতে চোয়াল শক্ত হয়ে আসে। রাগে কাঁপতে থাকে পুরো শরীর। ঘাড় ঘুরিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। নাজলি বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ দাঁত পিষে ঠান্ডা অথচ ভয়ানক কণ্ঠে বলে। নাজলি 2 কদম এগিয়ে এসে বলে, এটা আমার প্রথম থেকেই ছিল। ক্রিমিনালের বউ আমি। সাহসী না হলে কি চলবে স্বামী জান? আরিশ কর্কশ মেজাজে ধমকে ওঠে। নাজলি সামান্য কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয়। অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সেই থাপ্পড়টাকে ভালোবেসে গ্রহণ করব। কত সাধনার পর আপনার হাতের ছোঁয়া পাবো, ভাবতেই শিউরে উঠছি। আরিশ কপাল কুঁচকে বলে। নাজলি চোখ ছোট ছোট করে আরিশের পুরো শরীর স্ক্যান করতে থাকে। সাদা শার্টের সাথে কালো প্যান্ট, এক হাতে ব্লেজার ভাঁজ করে রাখা, জেল দিয়ে সেট করা সিল্কি চুলগুলো, খাড়া নাক, হালকা চাপদারি, ফর্সা মুখশ্রীর সাথে গোলাপি ঠোঁট। এটা মোটেও গোলাপি নয়। মূলত এটা কোনো কালার সেটা ঠাউর করতেই পারল না। এক দেখাতে যে কেউ এক পুরুষটাকে সুদর্শন বলবে, সে যতই বড় বুড়ো চালাক না কেন, লোকটা মারাত্মক সুন্দর। আফিমের মতো যে কোনো রমণীকে নিজের কাছে টেনে নিয়ে যাবে। তার জানা মতে গুন্ডা মাস্তানরা বেশিরভাগ বয়স্ক আর কালো ভুঁড়িওয়ালা হয়। এইসব অমাবস্যার জগতে নিক আর আরিশের মক্ত ডবল রোগী কোথা থেকে আসলো? নাজলি আর কিছু দেখলো না। আরিশের কুঁচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মতো এতটাও সুদর্শন নন আপনি। ধবল রোগীর মতো ফর্সা হলেই হয় না, একটু সুন্দর হতে হয়। আরিশ জানতো এমন তেরা উত্তর এই দিবে। এই মেয়ে তাকে নিয়ে প্রশংসা করবে ভাবাটাও ঠিক নয়। আরিশ ঠোঁট কামড়ে ধরে বলে। নাজলি চোয়াল চেপে ধরে বলে, কাকে বললেন এই কথাগুলো? নাজলি রাগে ফুসফুস করতে করতে বলে, আপনার কাছে এগুলো ঘোড়ার চুল মনে হলেও এই চুলের প্রেমে হাজারো যুবক পড়েছে। আরিশ রাগান্বিত চোখে চায় নাজলির দিকে। চোখ দুইটা জ্বলে ওঠে ক্রোধে। এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে। নাজলি অনেকটা জায়গা পিছিয়ে যায়। আরিশ নাজলির দৃষ্টিতে দৃষ্টি রেখে এগিয়ে আসে। নাজলি একসময় ডিভানের উপরে বসে পড়ে। আরিশ আর এগিয়ে গেল না। সামান্য ঝুঁকে ভেতরের রাগটাকে ধামাচাপা দিয়ে পড়ে। নাজলির চোখ ছলছলে করে ওঠে। চোখে পানি চলে আসে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, লিমিট ক্রস করে ফেলেছেন। আরিশ গম্ভীরতা টেনে বলে। নাজলি আর নিজেকে সামলাতে পারেনি। এক ঝটকায় আরিশের কলার চেপে ধরে। আরিশ চোখের পলক ফেলার আগেই নাজলি আকস্মিক আরিশের গলায় কামড়ে ধরে। আরিশ চোখ মুখ খিচে ফেলে। নাজলি প্রায় 10 সেকেন্ডের মতো একই জায়গায় দাঁত বসিয়ে রাখে। মুখে নোনতা কিছু অনুভব হতে আরিশকে ছেড়ে দেয়। কামড় দেওয়ার জায়গায় বারবার লম্বা নখগুলো দিয়ে আঘাত করে বলে, প্রস্টিটিউট কেন বললি আমাকে? তোদের মতো ক্লাবে নাচানাচি করি নাকি পুরুষ নিয়ে ফুর্তি করি? চরিত্রের সার্টিফিকেট দেওয়ার আপনি কে? নাজলি কি সেটা আপনার ধারণারও বাহিরে। দুর্বল নারী ভাবলে জীবনের চরম মূল্য চুকাবেন। আরিশ নাজলির হাতটা খপ করে ধরে ফেলে। রাগে কাঁপছে সে নিজেও। তুই তুকারি তার একদম পছন্দ নয়। তার উপরে কামড়ে রক্তাক্ত করে ফেলেছে এইটুকু মেয়ে। কামড় দেওয়ার জায়গা থেকে রক্ত বের হচ্ছে। নাজলি যেন এতে প্রচন্ড খুশি হয়েছে। আরিশ নাজলির বাহু শক্ত করে ধরে চোয়ালটা চেপে ধরে। নাজলি কান্নারত চোখে বলে, রাস্তার প্রস্টিটিউট কেন বললেন?
আরিশ চিবুকটা ধরে নাজলির তেজি মুখটার দিকে তাকালো। কেন জানি কণ্ঠটা নরম হয়ে আসে। নাজলি এক ঝটকায় আরিশের হাত সরিয়ে ফেলে, কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলে, খদ্দের সেজে প্রস্টিটিউটদের কাছে যাওয়া আপনাদের স্বভাব, প্রস্টিটিউট সেজে খদ্দেরকে খুশি করা আমাদের স্বভাব নয়। অবশ্য নোংরার কিট কি করে বুঝবে মৌমাছির মর্ম। আরিশ নাজলির গলাটা চেপে ধরে ডিভানের সাথে চেপে ধরে, রাগে ফুসফুস করছে। নাজলি চোখে চোখে রাখে। আরিশ ঠোঁট এগিয়ে নিয়ে যেতেই নাজলি হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে ফেলে। নিজের কাজে বাধা পেয়ে ক্রিমিনাল লিডার আরো ক্ষেপে যায়। হিংস্র গলায় বলে, নাজলি আরো ভালোভাবে চেপে ধরে, মুচড়ামুচড়ি শুরু করে ছাড়া পাওয়ার জন্য। আরিশ তীব্র ক্রোধে নাজলির হাতটা জোর করে সরিয়ে নেয়। এরপর এক হাতে প্যান্টের বেল্ট খুলতে থাকে। আরিশকে প্যান্টের বেল্ট খুলতে দেখে নাজলির অন্তরাত্মা কেঁপে ওঠে। লোকটা প্যান্ট খুলছে কেন? নাজলি আর ভাবতে পারল না। আরিশ এক ঝটকায় বেল্ট দিয়ে নাজলির হাত বেঁধে ফেলে। নাজলি গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে থাকে। কুত্তার বাচ্চা, ছাড় বলছি। আরিশ নাজলির জামার একাংশ কাঁধ থেকে নামিয়ে ধমকে ওঠে। আরিশের মুখে এমন অনাকাঙ্ক্ষিত শব্দে থতমত খেয়ে যায়। নাজলি কাপা কাপা গলায় বলে, কি করছেন? জামা খুলছেন কেন? নাজলি আরো ছটফট করে ওঠে। আমাকে এখান থেকে যেতে দিন, দেমাগ এমনিতেই কমে যাবে। ছাড়ুন বলছি। আরিশ ধমকে ওঠে। নাজলি পা নাড়িয়ে বলে, লুচ্চার বাচ্চা, ছাড়তে বলেছি আমি। আরিশ চোয়াল শক্ত করে নাজলির পা নিজের পায়ের ভাঁজে নিয়ে বলে। নাজলি ভয়ে শুকনো ঠোক গিলে বলে, আমাকে স্পর্শ করলে ট্রাস্ট মি, ভবিষ্যৎ মামায় ঠাটা পড়বে। জীবনেও বাবা হতে পারবেন না। আরিশ নাজলির ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। নাজলি এখনো সর্বশক্তি দিয়ে ছোটাছুটি করছে। আরিশ নাজলির ঠোঁটে চুমুকাচ্ছে কম, এতক্ষণে জমিয়ে রাখা ক্রোধটাকে ঠেলে দিচ্ছে। বিশালাকার লাল কালোতে আবৃত মিনানের আবছা আলোয় ভেতরে কেউ প্রবেশ করে। ছায়া মানবটা ধীরে ধীরে একটা রুমের সামনে যায়। বাম হাতের সাহায্যে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে তৃষ্ণার্তদের ন্যায় বিছানার দিকে যায়। খুব সাবধানতার সাথে আগলাতে চাচ্ছে মেয়েটাকে। কিন্তু আদৌ গ্যাংস্টার বসের স্পর্শে কি কোমলতা আছে? তার স্পর্শ মোটেও নরম নয়। মেয়েটির চুল সরিয়ে গলায় ঠোঁট ছোঁয়ায় শক্তভাবে। ঘুমের মধ্যে অ্যানি ধরফড়িয়ে ওঠে। এই স্পর্শ তার অতি পরিচিত। কিন্তু এত রাতে এইখানে কি করছে? কেমন আছেন ওনার শরীর? কেন যেন মনে হচ্ছে এই বুকটা তার আশ্রয় স্থান। এতক্ষণে জমিয়ে রাখা ভয়টাকে বিসর্জন দিতে ইচ্ছে করছে। কিন্তু এই বুকের মালিক একটা নরকের কীট, যে অমানুষে পরিণত হয়ে আছে। কিন্তু এই লোক এখানে কি করছে? ওনার তো বেড রেস্টে থাকার কথা। সেদিনে আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার রক্তাক্ত বক্ষটা অ্যানির চোখে ভেসে ওঠে। বিশ্রীভাবে রক্ত ঝরছিল বুক থেকে। অথচ লোকটা কেমন নির্বাক। সত্যি এই লোকের কোনো হার্ট নেই। অ্যানি নিকের বাহু থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। নড়ে না ব্লাড রোজ। নিকের মাদক কণ্ঠে অ্যানির শরীর শিরশির করে ওঠে। অ্যানি বিরক্তি নিয়ে চোখ খিচে ফেলে। কখন নিকের অতীত নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। রাত কয়টা বাজে তার ধারণাও নেই। কি পাগলামো করছেন? তৃষ্ণার সোয়ানি, নড়াচড়া করো না, আদর করতে সমস্যা হয়। এমন আদরের কি প্রয়োজন যেখানে ক্ষণে ক্ষণে রক্তাক্ত হতে হয়? গ্যাংস্টার বসের স্পর্শে কোমলতা নেই ব্লাড রোজ। যা পাবে সেটা শুধুই ক্ষত। অ্যানি এখনো চোখ বন্ধ করেই আছে। নিকের এমন অদ্ভুত ব্যবহারে রেগে যাচ্ছে। কিন্তু নিকের শক্তির সামনে এসে সবসময় তুচ্ছ। নিকের অবাধ্য হাত ধীরে ধীরে গভীর হতে থাকে। ঠোঁটের স্পর্শ ঘাড় থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। এক হাতে জামাটা টেনে খুলে ফেলে। অ্যানি হতভম্ব হয়ে যায় এত দ্রুত আক্রমণে। নিকের হাত বক্ষের দিকে এগিয়ে আসতেই অ্যানি শক্তভাবে হাত চেপে ধরে। কিন্তু অবাধ্য নিকের সামনে বর্তমানে অ্যানির শক্তি কিছুই না। অ্যানির হাতটা সরিয়ে ফেলে। ধীরে ধীরে নিকের স্পর্শ শক্ত হতে থাকে। নিক খামচে দিয়ে ধরে অ্যানির পেটের নরম অংশ। এতটা ক্রোধ নিয়ে ধরেছে যে রক্ত বের হয়ে এসেছে। আকস্মিক ব্যথা অ্যানি সহ্য করতে পারল না। বালিশের এক অংশ চেপে ধরে চিৎকার করে ওঠে। কিন্তু নিকের কাছে এই চিৎকারটা সহ্য হলো না। এক ঝটকায় অ্যানিকে ঘুরিয়ে ফেলে। বিছানার সাথে চেপে ধরে অ্যানির উপরে উঠে বসে। গাল দুইটা শক্তভাবে চেপে ধরে দাঁত পিষে বলে, কে এসেছিল?
আমার অনুপস্থিতিতে কে এসেছিল এই রুমে? অ্যানি ব্যথায় নাক মুখ খিচে ফেলে। ফুপিয়ে কান্না করে ওঠে মেয়েটা। অ্যানির কান্না এক মুহূর্ত সহ্য হচ্ছে না নিকের। গাল থেকে হাত সরিয়ে গলা চেপে ধরে গর্জে ওঠে। কথা বলছিস না কেন? কে স্পর্শ করেছে তোকে? কাকে স্পর্শ করতে দিয়েছিস?